এসেছে সে একদিন। লেখক উপেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। বিপ্লবী উপেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় 1879 খ্রিস্টাব্দে চন্দননগরে জন্মগ্রহণ করেন। মানিকতলার বোমার মামলায় আন্দামানে নির্বাসিত হন। দেশে ফিরে এসে নবশক্তি পত্রিকার সম্পাদনার কাজে যোগ দেন। স্বাধীনতা সংগ্রামে তাঁর অবদান স্মরণীয়। তাঁর রচিত গ্রন্থ 49 নির্বাসিতের আত্মকথা। পাঠ্যাংশটি নির্বাসিতের আত্মকথা থেকে গৃহীত। তো প্রিয় ছাত্রছাত্রীরা, পাঠ্যাংশটি পড়ে আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি। এসেছে সে একদিন, লিখেছেন উপেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। 1906 খ্রিস্টাব্দ, তখন শীতকাল। আসর বেশ গরম হইয়া উঠিয়াছে। অরবিন্দ জাতীয় শিক্ষার জন্য বরোদার চাকরি ছাড়িয়া আসিয়াছেন। সারা দেশটা যেন নূতনের প্রতীক্ষায় বসিয়া আছে। সেই সময় কলিকাতা হইতে যুগান্তর কাগজখানা বাহির হইতে আরম্ভ হইয়াছে। লোকে কানাকানি করে যে যুগান্তরের আড্ডাটা নাকি একটা বিপ্লবের কেন্দ্র। কলিকাতা যুগান্তর অফিসে আসিয়া দেখিলাম 3-4টি যুবক মিলিয়া একখানা ছেঁড়া মাদুরের উপর বসিয়া ভারত উদ্ধার করিতে লাগিয়া গিয়াছেন। 2-4 দিন আনাগুনা করিতে করিতে ক্রমে যুগান্তর কর্তৃপক্ষের সঙ্গে আলাপ পরিচয় হইল। স্বামী বিবেকানন্দের ছোট ভাই ভূপেনও সম্পাদকদের মধ্যে একজন। ভারত উদ্ধারের এমন সুযোগ তো আর ছাড়া চলে না। আমিও বাসা হইতে পুটলি পাটলা গুটাইয়া যুগান্তর অফিসে আসিয়া বসিলাম। ভূপেনও পূর্ববঙ্গে ঘুরিতে বাহির হইল। সুতরাং যুগান্তর সম্পাদনার ভার বারীন্দ্র ও আমার উপরেই আসিয়া পড়িল। বাংলাকে দ্বিধাবিভক্ত করার বিরুদ্ধে সমগ্র বাংলাদেশ যখন উত্তেজনায় থরথর করে কাঁপছে, বাঙালির ঘুমন্ত প্রাণ যেন তখন কোনো দৈবস্পর্শে জেগে উঠেছে। সমগ্র দেশ নতুন নেতৃত্বের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিল। যুগান্তর পত্রিকা অফিস তখন বিপ্লবীদের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছিল। অরবিন্দ, বারীন্দ্র, ভূপেন্দ্র, স্বয়ং লেখক এবং আরও অনেকে এসে সেখানে আড্ডা জমালেন। ভূপেন্দ্র বাইরে বেরিয়ে পড়লে বারীন্দ্র ও লেখক স্বয়ং পত্রিকা সম্পাদনার কাজ করতে লাগলেন। বাংলার সে একটা অপূর্ব দিন আসিয়াছিল। আশার রঙিন নেশায় বাঙালির ছেলেরা তখন ভরপুর। লক্ষ্য পরাণে শঙ্কা না জানে, না রাখে কাহারও ঋণ। কোনো দৈব স্পর্শে যেন বাঙালির ঘুমন্ত প্রাণ সজাগ হইয়া উঠিয়াছিল। কোনো অজানা দেশের আলোক আসিয়া তাহার মনের যুগ যুগান্তরের আধার যেন মুছিয়া দিয়াছিল। জীবন মৃত্যু পায়ের ভৃত্য, চিত্ত ভাবনাহীন। রবীন্দ্রনাথ যে ছবি আঁকিয়াছিলেন তাহা সেই সময়কার বাঙালি ছেলেদের ছবি। হু হু করিয়া যুগান্তরের গ্রাহক সংখ্যা বাড়িয়া যাইতে লাগিল। একদিন সরকার বাহাদুরের তরফ হইতে একখানা চিঠি আসিয়া হাজির হইল যে যুগান্তরে যেরূপ লেখা বাহির হইতেছে তাহা রাজদ্রোহ সূচক। ভবিষ্যতে ওরূপ করিলে আইনের কবলে পড়িতে হইবে। বঙ্গভঙ্গকে কেন্দ্র করে সারা দেশ আন্দোলনে উত্তাল। বাংলার তরুণ সমাজ জীবন মৃত্যুকে পায়ের ভৃত্য করে ইংরেজদের ভারত ছাড়া করার জন্য ঝাঁপিয়ে পড়ে। যুগান্তরের অফিস কক্ষ হয় বিপ্লবীদের প্রধান কার্যালয়। সম্পাদক মণ্ডলীর অন্যতম ভূপেন পূর্ববঙ্গ ঘুরতে বের হলে লেখক ও বারীন্দ্রের উপর পত্রিকা সম্পাদনের দায়িত্ব এসে পড়ে। দেখতে দেখতে যুগান্তরের গ্রাহক সংখ্যা বাড়তে থাকে। এদিকে ইংরাজ সরকার বাহাদুরের পক্ষ থেকে চিঠি দিয়ে জানিয়ে দেওয়া হয় যুগান্তরের লেখা রাজদ্রোহ সূচক এবং ভবিষ্যতে এজন্য আইনের কবলে পড়তে হবে। একদিন কিন্তু সত্য সত্যই পালে বাঘ পড়িল। ইন্সপেক্টর পূর্ণ লাহিড়ী জনকতক কনস্টেবল লইয়া যুগান্তর অফিসে খানাতল্লাশি করিতে আসিলেন।
যুগান্তরের সম্পাদককে গ্রেপ্তার করিবার পরোয়ানাও তাহার সঙ্গে ছিল। কিন্তু সম্পাদককে এ বলে আমি, ও বলে আমি। শেষে ভূপেনই একটু মোটাসোটা ও তাহার বেশ মানানসই রকমের দাড়ি আছে বলিয়া তাহাকেই সম্পাদক বলিয়া স্থির করা হইল। ভূপেন যখন আদালতে সাফাই গাহিয়া আপনাকে বাঁচাইবার চেষ্টা করিল না, তখন দেশে ছেলে ছোকরাদের মধ্যে একটা হইচই পড়িয়া গেল। এ কাণ্ডটা নূতন আজগুবি কাণ্ড বটে। ভূপেন যাহাতে ত্রুটি স্বীকার করিয়া নিষ্কৃতি পায়, সরকারি পক্ষ হইতে সে চেষ্টা করা হইয়াছিল, কিন্তু ভূপেন রাজি হইল না। ফলে ম্যাজিস্ট্রেট কিংসফোর্ড তাহাকে 1 বৎসরের জন্য জেলে ঠেলিয়া দিলেন। একদিন ইন্সপেক্টর পূর্ণ লাহিড়ীর নেতৃত্বে কয়েকজন পুলিশ এসে যুগান্তরের অফিসে খানাতল্লাশি করে। সেখানে যুগান্তরের প্রকৃত সম্পাদককে এ নিয়ে পুলিশ ধন্দে পড়ে, কারণ পুলিশের কাছে যুগান্তরের সম্পাদকের নামেই গ্রেপ্তারি পরোয়ানা ছিল। আর যুগান্তরের অফিসে যতজন যুবক ছিল সকলেই নিজেকে যুগান্তরের সম্পাদক রূপে গ্রেপ্তারি চায়। অবশেষে সম্পাদক হিসেবে ভূপেনকে পুলিশ গ্রেপ্তার করে। সরকার পক্ষ থেকে অনেক চাপ দেওয়া সত্ত্বেও ভূপেন নিজের ত্রুটি স্বীকার করলেন না। কিংসফোর্ড সাহেব ভূপেন দত্তকে 1 বছরের জন্য জেলে পাঠিয়ে দেন। মানিকতলায় বারীন্দ্রদের একটা বাগান ছিল। স্থির হইল যে একটা নূতন দলের উপর যুগান্তরের ভার দিয়া যুগান্তর অফিসের জনকতক বাছাই ছেলে লইয়া ওই বাগানে একটা নূতন আড্ডা গড়িতে হইবে। মানিকতলার বাগানে যখন আশ্রমের সূত্রপাত হইল, তখন সেখানে 4-5 জনের অধিক ছেলে ছিল না। হাতে একটিও পয়সা নাই, অথচ ছেলেদের আর কিছু জুটুক আর নাই জুটুক, 2 বেলা 2 মুঠো ভাত চাই। 2-1 জন বন্ধু মাসিক কিছু কিছু সাহায্য করিতে প্রতিশ্রুত হইলেন। আর স্থির হইল যে বাগানে শাকসবজির ক্ষেত করিয়া বাকি খরচটা উঠাইতে হইবে। আর আমাদের খাইতেও বেশি খরচ নয়, ভাতের উপর ডাল আর একটা তরকারি। অধিকাংশ দিনই আবার ডালের মধ্যেই 2-4টি আলু ফেলিয়া দিয়া তরকারির অভাব পুরাইয়া লওয়া হইত। সময়াভাব হইলে খিচুড়ির ব্যবস্থা। মানিকতলায় বারীন্দ্রদের যে বাগান ছিল, স্থির হলো নতুন আড্ডা সেখানেই গড়ে তুলতে হবে। 4-5 জন ছেলে নিয়ে মানিকতলায় আড্ডা গড়ে উঠল। কারুর হাতে পয়সা ছিল না। 2-1 জন বন্ধু মাসিক কিছু সাহায্য করার প্রতিশ্রুতি দিলেন। কোনো মতে ভাত, ডাল ও খিচুড়ির ব্যবস্থা হলো। সে সময় কিংসফোর্ড সাহেব সব স্বদেশী কাগজওয়ালাদের জেলে পুরিতেছেন। পুলিশের হাতে একতরফা মার খাইয়া দেশশুদ্ধ লোক হাঁপাইয়া উঠিয়াছে। পরামর্শ করিয়া স্থির হইল, যখন সাহেবদের মধ্যে ছোটলাট অ্যান্ড্রু ফ্রেজারের মাথাটাই সবচেয়ে বড়, তখন তাহারই মুণ্ডপাতের ব্যবস্থা আগে করা দরকার। কিন্তু লাট সাহেবের নাগাল পাওয়া তো সোজা কথা নয়। ডিনামাইট কার্ট্রিজ লাট সাহেবের গাড়ির তলায় রাখিয়া দিলে কাজ চলিতে পারে কিনা তাহা পরীক্ষার জন্য চন্দননগর স্টেশনের কাছাকাছি রেলের উপর গোটাকয়েক ডিনামাইট কার্ট্রিজ রাখিয়া দেওয়া হইল। কিন্তু উড়া তো দূরের কথা, ট্রেনখানা হেলিলও না। যুগান্তরের কয়েকজন বিপ্লবীদের নিয়ে মানিকতলায় নতুন আড্ডাখানা খোলা হয়। সেখানে বিপ্লবীদের খুব কষ্ট করে দিন অতিবাহিত হতে থাকে। এদিকে কিংসফোর্ড সাহেব সব স্বদেশী কাগজওয়ালাদের জেলে পুরতে শুরু করেন। পুলিশের হাতে মার খেতে খেতে সমগ্র বাংলা হাঁপিয়ে ওঠে। ছোটলাট অ্যান্ড্রু ফ্রেজার বাংলার বিপ্লবীদের দমন পীড়নের মূল মানুষ বুঝতে পেরে বিপ্লবীরা তাকে হত্যার পরিকল্পনা করে, কিন্তু শক্তিশালী বোমার অভাবে তাদের পরিকল্পনা ব্যর্থ হয়ে যায়। সেদিনের কথা আমার চিরকাল মনে থাকিবে। একে বৈশাখ মাস, দারুণ রৌদ্র,
তাহার উপর সমস্ত দিন টো টো করিয়া ঘুরিয়া ঘুরিয়া যখন সন্ধ্যার পর বাগানে ফিরিয়া আসিলাম, তখন হাত পা এবং পেট সকলেই সমস্বরে আমাকে বাপান্ত করিতে আরম্ভ করিয়াছে। স্বয়ং যমরাজ যদি তাহার মহিষটির স্কন্ধে চড়িয়া আমাকে তখন তাড়া করিতে আসিতেন, তাহা হইলেও আমি এক পা নড়িয়া বসিতাম কিনা সন্দেহ। সকলের প্রায় ওই এক দশা, কিন্তু পেটের জ্বালা বড় জ্বালা, দুটি রাঁধিয়া না খাইলে নয়। আমাদের তো আর রাঁধুনি বা চাকর ছিল না যে ঘুরিয়া আসিয়া বাড়া ভাতের থালায় বসিয়া যাইব। ভাত রাঁধা, কাপড় কাচা, ঘর ঝাড় দেওয়া সবই আমাদের নিজেদের হাতে করিতে হইত। ছেলেরা তাড়াতাড়ি রাঁধিতে বসিয়া গেল, আর আমরা কল্পনার রথে চড়িয়া ভারত উদ্ধার করিতে বাহির হইলাম। একদিনের কথা লেখকের খুব মনে পড়ে। বৈশাখ মাসের রৌদ্রে লেখক এবং তার সঙ্গীরা সারাদিন টোটো করে ঘুরে সন্ধ্যায় যখন সবাই বাগানে ফিরে আসলেন, তখন তাদের খুব কাহিল অবস্থা। একদিকে পেটে ক্ষুধা, অপরদিকে শরীর নিস্তেজ। নিজেদের সব কাজ নিজেদেরই করতে হয়, যার ফলে এই কাহিল অবস্থায়ও ছেলেরা রাঁধতে গেল এবং আলোচনা চলতে লাগলো কিভাবে ভারত উদ্ধার করা যায়, অর্থাৎ কিভাবে স্বাধীনতা আসবে। কিন্তু সেদিন আমাদের উপর শনির এমনই খরদৃষ্টি যে ভাত নামাইবার সময় হাঁড়ি ফাটিয়া সব ভাত মাটিতে পড়িয়া গেল। ছেলেরা হো হো করিয়া হাসিয়া উঠিল। আমি বুঝলাম সেদিন মা লক্ষ্মী আর অদৃষ্টে অন্ন লেখেন নাই। পেটে 3টা কিল মারিয়া উপুর হইয়া শুইয়া পড়িলাম। কিন্তু বারীন্দ্র চিরদিনই উদ্যোগী পুরুষ, দমিবার পাত্র নয়। সে সেই রাত 10টার সময় জ্বালানি কাঠের অভাবে খবরের কাগজ জ্বালাইয়া ভাত রাঁধিতে গেল। রাত 11টার সময় ভাত খাইতে বসিতেছি, এমন সময় আমাদের এক বন্ধু কলিকাতা হইতে নাচিতে নাচিতে উপস্থিত। কি সংবাদ? তিনি ভালো লোকের কাছে খবর শুনিয়া আসিয়াছেন যে বাগানে শীঘ্রই পুলিশের খানা তল্লাশ হইবে, সুতরাং আমাদের বাগান ছাড়িয়া অন্যত্র চলিয়া যাওয়া উচিত। তথাস্তু। কিন্তু এ রাতে তো ঠ্যাং ধরিয়া টানিয়া বাহির না করিলে কেহ বাগান ছাড়িয়া যাইতে রাজি হইবে না। সুতরাং স্থির হইল যে কাল সকালেই সকলে আপন আপন পথ দেখিবে। বারীন্দ্র কিন্তু সেই রাত্রেই কয়েকজন ছেলেকে লইয়া কোদাল ঘাড়ে করিয়া যে 2-4টা রাইফেল ও রিভলভার বাইরে পড়িয়াছিল সেগুলোকে মাটির তলায় পুঁতিয়া রাখিয়া আসিল। আমাদের শুইতে রাত 12টা বাজিয়া গেল। একদিন রৌদ্রে ঘুরতে ঘুরতে সন্ধ্যায় আড্ডাখানায় ফিরে এসে সকলে ক্ষুধায় কাতর হয়ে পড়ে। উনুন থেকে নামাবার সময় ভাতের হাঁড়ি ফেটে সব ভাত মাটিতে পড়ে যায়। কিন্তু বারীন্দ্র পুনরায় খবরের কাগজ পুড়িয়ে ভাত রান্না করেন। সকলে খেতে বসলে একজন এসে খবর দেয় যে এই আড্ডাখানায় পুলিশ হানা দেবে। খাওয়া শেষ হতে রাত্রি 11টার বেশি বেজে যায়। পরদিন সকালে এই আড্ডাখানা ছেড়ে দেওয়া হবে ঠিক করা হলো। এরই মধ্যে বারীন্দ্র কয়েকটি রাইফেল ও রিভলভার দূরে বাগানের মাটির নিচে রেখে আসেন। রাত্রি যখন প্রায় 4টা, তখন কতকটা গ্রীষ্মের জ্বালায়, কতকটা মশার কামড়ে শুইয়া শুইয়া ছটফট করিতেছি। এমন সময় শুনিলাম কতকগুলি লোক মশমশ করিয়া সিঁড়িতে উঠিতেছে, আর তাহার একটু পরেই দরজায় ঘা পড়িল। গুম গুম গুম। বারীন্দ্র তাড়াতাড়ি উঠিয়া দরজা খুলিয়া দিতেই একটা অপরিচিত ইউরোপীয় কণ্ঠে প্রশ্ন হইল, ইয়োর নেম? বারীন্দ্র কুমার ঘোষ। হুকুম হইল, বাঁধো ইসকো। বুঝিলাম ভারত উদ্ধারের প্রথম পর্ব এখানেই সমাপ্ত। সেদিন ভিন্ন ভিন্ন থানায় লইয়া গিয়া আমাদিগকে আবদ্ধ রাখা হইল। পুলিশ কোর্টের লীলা সাঙ্গ হইবার পর আমাদের গাড়িতে পুরিয়া আলিপুরে ম্যাজিস্ট্রেটের কোর্টে হাজির করা হইল। সারাদিনের পরিশ্রমে ঘুম ভালো হয়নি,
কিন্তু ভোর 4টের সময় পুলিশ এসে দরজায় ঘা দিলে বারীন্দ্র বেরিয়ে আসে। সঙ্গে সঙ্গে পুলিশ তাকে গ্রেপ্তার করে। পরে একে একে আড্ডায় উপস্থিত সকল বিপ্লবীদের গ্রেপ্তার করে ভিন্ন ভিন্ন থানায় নিয়ে যাওয়া হয়। কোর্টে গিয়া দেখিলাম ম্যাজিস্ট্রেট বার্লি সাহেব বিকট বদনে উঁচু তক্তের উপর বসিয়া আছেন। মুখখানি যেন সাদা মার্বেল পাথর দিয়ে বাঁধানো। দেখিলে মনে হয় যেন একটি মূর্তিমান শাসনযন্ত্র। তিনি আমাদের স্টেটমেন্টগুলো দেখিয়া লইয়া জিজ্ঞাসা করিলেন, তোমরা কি মনে করো তোমরা ভারত শাসন করিতে পারো? কথাটা শুনিয়া এত দুঃখের মধ্যেও একটা হাসি আসিল। জিজ্ঞাসা করিলাম, সাহেব, 150 বৎসর পূর্বে কি তোমরা ভারত শাসন করিতে, না তোমাদের দেশ হইতে আমরা শাসনকর্তা ধার করিয়া আনিতাম? সাহেবের বোধহয় উত্তরটা তত ভালো লাগিল না। তিনি খবরের কাগজের সংবাদদাতাদের বারণ করিয়া দিলেন যে আমাদের সহিত তাহার এ সমস্ত কথাবার্তা যেন ছাপা না হয়। কোর্ট হইতে গাড়িবদ্ধ হইয়া যখন আলিপুর জেলের দরজার কাছে হাজির হইলাম, তখন সন্ধ্যা। ম্যাজিস্ট্রেট বার্লি সাহেব কোর্টে বিপ্লবীদের তোলা হলে তিনি তাদের স্টেটমেন্টগুলো ভালো করে পড়ে বলেন, তোমরা কি মনে করো তোমরা ভারত শাসন করিতে পারো? এর উত্তরে লেখক বলেন, সাহেব, 150 বৎসর পূর্বে কি তোমরা ভারত শাসন করতে, না তোমাদের দেশ হইতে আমরা শাসনকর্তা ধার করিয়া আনতাম? এ উত্তর শুনে সাহেব খুশি হতে পারলেন না। পরে সকল বিপ্লবীদের আলিপুর জেলে পাঠিয়ে দেওয়া হয়। গাড়ি দিয়ে জেলে পৌঁছতে সন্ধ্যা হয়ে যায়। তো প্রিয় ছাত্রছাত্রীরা, শেষ হলো পাঠ্যাংশটির ব্যাখ্যা। আশা করি বুঝতে পেরেছ। ধন্যবাদ।